স্বাগত একাত্তর জানালে আপনাদের সাথে আছি মিথিলা ফারজানা। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি সারাদিনের গণমাধ্যমের খবরাখবর, আর তার সঙ্গে সঙ্গে সকালের পত্রিকার শিরোনাম যেগুলো থাকে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। সময় মতো আপডেট হওয়া অনলাইন ভিত্তিক যে নিউজ পোর্টালগুলো রয়েছে সেগুলোও সঙ্গে থাকবে, এবং আমার সঙ্গে থাকবে আরও দুজন অতিথি যারা নিয়মিত সংবাদ মাধ্যম, সংবাদের মানুষ এবং সংবাদ নিয়ে কাজ করে। আমার সাথে আজকে রয়েছেন বাংলা ভিশনের বার্তা প্রধান মুস্তফা ফিরোজ এবং সিনিয়র সাংবাদিক প্রণব সাহা। আপনাদের দুজনকে একাত্তর জানালের স্বাগত জানাচ্ছি। আজকে সারাদিনের খবরেই দেখলাম যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমি মুস্তফা ফিরোজ আপনাকে দিয়ে শুরু করতে চাই। নিরাপত্তা জোরদার মানে কি আসলে, আপনার কি মনে হচ্ছে? স্বাভাবিকভাবে যে সারা দেশে যে বিচ্ছিন্নভাবে চোরাগুপ্ত হামলা হচ্ছে, বিচ্ছিন্নভাবে যে ঘটনাগুলো ঘটছে এখানে সেখানে, এতগুলো পয়েন্টে তো আসলে এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের নিরাপত্তার সাথে যারা জড়িত তারা তো পরিচিত ছিল না। আগে আমরা দেখছি যে সংঘবদ্ধভাবে হামলা, মিছিলে হামলা বা বাসা বাড়িতে হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, কিন্তু এইভাবে টার্গেট করে করে হঠাৎ অতর্কিত হামলাগুলো সাথে পরিচিত না, এবং এটা সিরিয়ালি কিন্তু হয়ে আসছে ধারাবাহিকভাবে। তো যেহেতু এই ঘটনাগুলো ক্রমেই বাড়ছে এবং পুলিশ সদস্যরা পর্যন্ত আক্রান্ত হচ্ছে, যারা অন্যদেরকে রক্ষা করবে তারা নিজেরাই যখন আক্রান্ত হচ্ছে, স্বাভাবিকভাবে একটা টেনশন সরকারের মধ্যে, অস্থিরতা বাড়ছে। আর বাড়ছে এটা শুধু আমাদের ভেতরে না, আমাদের মধ্যে যেমন তেমনি পশ্চিমা দেশগুলো বারবার ওয়ার্ন করছে সরকারকে যে তারা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। সব মিলিয়ে একটা পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য জনগণের মনের মধ্যেও একটা আস্থা ফিরিয়ে আনা, প্লাস হচ্ছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত, কারণ প্রতিটা ঘটনাগুলো ঘটছে, অপরাধীরা কিন্তু তাৎক্ষণিকভাবে ধরা পড়ছে না, বা মানে খুব শীঘ্রই ধরা পড়ছে, তার আলামতও কিন্তু পাওয়া যাচ্ছে না। তো সব মিলিয়ে এইসব কারণে হয়তো তারা নিজেদের নিরাপত্তাটা ব্যবস্থাটা জোরদার করা, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা, প্লাস হচ্ছে মানুষের ভিতরে একটা আস্থা তৈরি করা, এইসব কারণেই এই নিরাপত্তার যে জোরদারের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সেগুলোর ব্যাপারে সরকার বেশি নজর দিয়েছে। না মানে আমার কাছে আমি প্রশ্নটা প্রণব সাহা, আপনি জোরদার বলতে কি বলতে বুঝতে চাইছেন? একদম ঠিক। আপনি যদি ঠিক মিথিলা দিন সাথে আগের একটা ঘটনা দেখেন, যেদিন প্রথমবারের মতন ঢাকায় আমাদের যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেখানে একটি সতর্ক করা হয়েছিল বলে প্রথম গণমাধ্যম দিয়েছিল, অনলাইন পোর্টাল এবং বিভিন্ন টেলিভিশন স্কলে। তারপরে আমি জানি না আপনার মনে আছে কিনা, তারপরে বেসরকারি বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি আকারে পাঠানো হলো যে না, এটা কোনো নিরাপত্তা জোরদারের ব্যাপার না, এটা একটু নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য, সুবিন্যস্ত করার জন্য ছিল। তা আমরা তখন বলেছিলাম, আমি লিখেছিলাম যে রেড অ্যালার্ট না হোক, সুবিন্যস্ত করা মানে কি আগে কি অবিন্যস্ত ছিল? একটা জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা কি সুবিন্যস্ত থাকে না? এটা অবিন্যস্ত ছিল, এটা ঢিলে ঢালা ছিল, এরকম বলার চেষ্টা করেছিল। এবং প্রথম গণমাধ্যমগুলো সংবাদ পেয়েছে যখন দর্শনার্থীদের প্রবেশ নিষেধ করা হয়েছে, তার মানে এখানে একটা কোনো অন্য ব্যবস্থা হচ্ছে বলে সাংবাদিকরা টের পেয়েছিল এবং সাংবাদিক গিয়েছিল, এবং সেখানে দেখেছে এপিবিএন থেকে শুরু করে যারা বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে আছেন তারা নতুন করে একটা কড়াকড়ি আরোপ করেছে, এখানে যাওয়া যাবে না, তল্লাশি হতে হবে। এরপরে আমরা আজকে যেটা আপনি কালকে থেকে আমরা দেখছি যে ডগ স্কোয়াড, প্রথমে র্যাবের ডগ, তারপরে বিজিবির ডগ স্কোয়াড গিয়েছে। এই যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে আপনি একটু খোঁচা দেওয়ার চেষ্টা করছেন, সেখানে আমি বলতে চাই যে এই খোঁচাটা সরকার বা কর্তৃপক্ষকে হজম করতে হবে। এই জন্য কারণ একটি আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা যেমন থাকা দরকার, প্রথমত তেমন ছিল না, দ্বিতীয়ত যা ছিল তা আমাদের গোয়েন্দা সংস্থায় বলেন বা কর্তৃপক্ষ বলেন তারা সন্তুষ্ট ছিল না। আমি নিশ্চিতভাবে জানি যে আমাদের গোয়েন্দাদের কাছে তথ্য আছে যে এই কয়েকটি বিমানবন্দর, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, আমাদের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর, এই তিনটি বিমানবন্দরে কোনো একটা নাশকতার ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা থেকে কিন্তু এই ডগ স্কোয়াড, এই নিরাপত্তা তল্লাশি, এই কনকস হল বলতে আমরা যেটা বুঝি দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে রিসিভ করা এবং সি অফ করার ক্ষেত্রে, সেটির ব্যাপারে অনেক কড়াকড়ি আরোপ করা হয়েছে। এবং যতই ব্যাখ্যা দেওয়া হোক না কেন মন্ত্রণালয় থেকে, আমরা মনে করি এই জোরদার ব্যবস্থাটা যেটি করা হয়েছে সেটি আগে যেটি ছিল সেটি যথেষ্ট আপ টু দ্য মার্ক ছিল না, তাই নতুন করে তাদেরকে ঢেলে সাজানোই হোক, সুবিন্যস্ত বা বিন্যস্ত যেটি হোক সেটি করতে হচ্ছে। এবং ধরে নিতে হবে যে আমাদের এই সমস্ত কেপিআই যেটা আমরা বলি, কি পয়েন্ট ইন্টারেকশন যেটা আমরা বলি, সর্বোচ্চ নিরাপত্তা পাওয়ার যে সমস্ত স্থাপনাগুলো আছে সেগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তার মানে কোথাও একটা কোনো একটা গন্ধ আমরা পাচ্ছি। আমি
আর আমি জানি না যে এই প্রসঙ্গটি আসলে কতটা আমরা আলোচনা করতে পারবো, এবং তারপরে এটিও জানি না যে প্রসঙ্গটি আসলে সমাধান আছে কিনা। আলোচনায় হয়তো কোনো কিছুরই সমাধান নেই, কিন্তু যেটি বারবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই প্রসঙ্গটি নিয়ে আমি আসলে আরেকটু বেশি করে নিরাপত্তা বিশ্লেষকদেরকেও যুক্ত করে নেব। যেটি বারবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে জামাতের দুজন বড় নেতা এবং বিএনপির একজন বড় নেতা, তাদের দুজনের সামনে একটি রায়, ফাঁসির রায় কার্যকর করার অপেক্ষায় রয়েছে, এবং সেই কারণে এই ধরনের বিভিন্ন নাশকতা করা হচ্ছে। আমি একটু প্রশ্ন, যেটি আমার জানার আগ্রহ, যদি আমরা ধরে নেই যে সকল অবস্থা দৃষ্টে সেটি বিশ্বাসযোগ্য মোটিভ বলে মনে হয় এরকম একটি অবস্থান, মানে আমি ঠিক জানি না সেক্ষেত্রে এই যে রিভিউ শুনানি পিছিয়ে গেল, মানে এটি আরো ভালনারেবল, নাজুক করে দেয় কিনা পরিস্থিতিকে। মানে আপনি বলতে চাচ্ছেন যে সুপ্রিম কোর্টের সর্বশেষ সিদ্ধান্ত যে 2 তারিখে যেটা শুনানি ছিল, আমিও কিন্তু এটাই ভাবছিলাম যে যদি এটি সরকারের উদ্বেগের বিষয় থাকে, তাহলে এই যে রিভিউর ব্যাপারটা, এটা কি অ্যাটর্নি জেনারেলের, সরকার তো পারে না, অ্যাটর্নি জেনারেল অফিস কি এটা করতে পারে না একেবারে 2 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত পিছিয়ে দেয়া? তার মানে যত পিছাবে তত বেশি তো এই নাশকতার ঘটনাগুলো আরো ঘটার একটা স্কোপটা বাড়বে এবং তৎপরতা বাড়বে স্বাভাবিকভাবে। কালকে যেমন অনেকে বলছিল যে সালাউদ্দিন কাদের চৌধুরী বা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তারা কিন্তু শুধুমাত্র দল না, যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী নিজেই কিন্তু একটা প্রতিষ্ঠান, তার পক্ষে কিন্তু যখন নাকি বিভিন্ন এম্বাসি পর্যন্ত, বিভিন্ন রাষ্ট্র পর্যন্ত যখন মুভ করে, তখন বোঝা যায় সে শুধু দলের উপর নির্ভর করে না, তার একটা ব্যক্তিগত, সে নিজেই একটা প্রতিষ্ঠান। আর সেই সাথে আলী হাসান মুজাহিদ যে হচ্ছে জামাতের শীর্ষ 2-3 জন নেতার অন্যতম, সুতরাং পুরো দল, তার সাথে আন্তর্জাতিক বিভিন্ন চক্র, সব মিলিয়ে কিন্তু একটা ভয়াবহতা। অর্থাৎ আগের যে কামরুজ্জামান অথবা কাদের মোল্লা, তাদের তুলনায় কিন্তু এই 2 জন হেভিওয়েটের শাস্তির বিষয়টা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। তো এই ঝুঁকিপূর্ণ বিবেচনাটা আমরা সবাই করছি, আদালত কেন এইটা বিবেচনা নিল না, এটাও কিন্তু আমার কাছে খুব রহস্যজনক ব্যাপার হচ্ছে। মানে 2 তারিখেরটা পিছিয়ে একেবারে 17 তারিখ নিতে হবে, মানে 1 দিন বা 2 দিন নিতে পারতো, এবং পুরো বিষয়টি যেখানে প্রায় শেষ পর্যায়ে। এটা রিভিউর ব্যাপারটা তো আসলে, এই রিভিউর ব্যাপারটাই তো আসার মানে কথাও না, মানে এটা তো অনেক পরে যুক্ত হয়েছে। মানে আমরা যেটিকে শুনেছি, আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল একটি শুনানি আধা বেলা করেও অনেক সময় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা রায় দেবে সেটাই চূড়ান্ত, এটাই কিন্তু নিয়ম হওয়ার কথা। সেটার থেকে আপিল বিভাগ থেকে আবার যাচ্ছে রিভিউতে। এই যে মানে দীর্ঘসূত্রিতা এবং তার যে ক্ষয়ক্ষতি, তার যে আশঙ্কা, এটা তো আমরা সবাই মিলে অনুভব করছি, কিন্তু কেউ বিষয়টা রেজ করছে না। আদালত তো শ্রমোটো রুলও দিচ্ছে না, অনেক সময় তো আদালত স্বেচ্ছাপ্রণোদিত হয়ে অনেক জরুরি বিষয় তো শ্রমোটো রুল জারি করে। তো এই ব্যাপারেও কি আদালতের কি কিছু করণীয় নেই? এটা আমার প্রশ্ন। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে প্রথমত 2 তারিখে যে রিভিউর যে শুনানি হয়েছে, সেখানে কিন্তু 2টি আবেদন ছিল। আমরা যদি বলি যে যারা আসামি পক্ষ, তাদের 2টি আবেদন ছিল। একটি হলো যে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে 5 জন পাকিস্তানি নাগরিকের তারা সাক্ষী দিতে চেয়েছিল, 7 জনের দিতে চেয়েছিল। এটি একটি আবেদন ছিল তাদের সুপ্রিম কোর্টের কাছে, আপিল ডিভিশনের কাছে। এবং আরেকটি ছিল যে মৃত্যুদণ্ডের আপিলের বিভাগে যে রায়, সেটিকে আবার রিভিউ করা। এই দুটোর মধ্যে সেদিন সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে 4 জনের বেঞ্চ, আপিলের ডিভিশনের সেই 4 জনের বেঞ্চ একটি আবেদন তাৎক্ষণিকভাবে খারিজ করে দিয়েছেন ওই ছাপাই সাক্ষী দেওয়ার ক্ষেত্রে। আরেকটি যেটি ছিল সেটা হলো রিভিউ পিটিশন, যেটা রিভিউ মানে মৃত্যুদণ্ডের আপিল বিভাগের রায়ের রিভিউ, সেটিকে তারা 17 তারিখে দিয়েছে। মোস্তাফিজ যেটা বললেন যে কেন এটা বাড়ানো হলো, আমি যতদূর তথ্য জানি সেটি যে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, উনি 5 তারিখে দেশের বাড়ি যাবেন, এটা ওনার আগের একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি, এবং প্রায় 1 সপ্তাহ উনি দেশের বাইরে থাকবেন। ফলে এই 4 জনের বেঞ্চের মধ্যে যদি একজন না থাকেন, তাহলে এই বেঞ্চটা সাধারণত বসে না, বা আমরা দেখি যে এই বেঞ্চটা তখন কোনো কাজ করে না। আমার মনে হয় সেই কারণে একটা হতে পারে যে এই শুনানিটা পিছিয়ে দেওয়া হচ্ছে। এখন মোস্তাফিজ যেটা বললেন যে এর কারণে নিরাপত্তার ঝুঁকিটা বেড়ে গেল কিনা, মানে সরকার, আপনি যে পয়েন্টটা তোলার চেষ্টা করলেন যে 2 তারিখে রিভিউ পিটিশনটা যদি শেষ হয়ে যেত, তাহলে কিন্তু রায়ের কার্যকর, রায়টা মানে ফাঁসির মৃত্যুদণ্ডের কার্যকর করার শুরু হতো না, এবং কার্যকর করার দায়িত্বটা সম্পূর্ণ রাষ্ট্র বা সরকারের উপরে, সরকার মানে নির্বাহী বিভাগ, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে সেটা কেন্দ্রীয় কারাগারে হবে, সেটি শুরু হতো। কিন্তু সেটির জন্য আরো 15 দিন, আমি যদি বলি 2 তারিখ থেকে 15 দিন পর্যন্ত একটা সময় থাকলো, যে সময়টাতে এখন বলা হচ্ছে যে এই সময়টাতে যে সমস্ত নাশকতা হচ্ছে সেটি
সরকার ধারণা করছে বা রাজনৈতিক নেতারা ধারণা করছেন যে এটার পিছনে যাদের এই ফাঁসি কার্যকর হবে, রিভিউ পিটিশন যদি খারিজ হয়ে যায়, তারপরে আরেকটি পর্যায়ে থাকবে শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার যে আবেদন সেটি। এর মাঝখানে বাকিটুক কিন্তু চলতে থাকবে হলো আপনার ফাঁসি কার্যকরের বিষয়টি। এখন রাজনৈতিকভাবে যারা এটিকে দেখছেন তারা মনে করেন যে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মানে দুজনের একজন প্রধানতম নেতাদের একজন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরী কিন্তু শুধু বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য মাত্র নন। আপনি জানেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী যখন বিএনপি ক্ষমতা ছিল উনি ইসলামিক সংস্থার ওয়াইসির মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার মানে ওনার সারা পৃথিবীতেই ওনার একটি অবস্থান আছে, উনি সেই রকম একটি নেতা হিসাবে বিবেচিত হন এবং ওনার পারিবারিক প্রভাব বলি, ওনার পারিবারিক ঐতিহ্য বলি, সবকিছু মিলে ওনার একটা বড় ধরনের প্রভাব আছে। সেই ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে রাজনৈতিকভাবে বলা হচ্ছে যে এই সমস্ত নাশকতা বা গুপ্ত খুন যাই হোক না কেন এই সবগুলির পিছনে এর একটি রাজনীতিগত কারণ আছে। না হলে যদি আমি মনে করি যে তাবেলা সিরাজ হত্যাকাণ্ড এবং জাপানি নাগরিক হত্যাকাণ্ড, তার সঙ্গে কয়েকদিন আগে আমাদের গাবতলী এলাকায় আসলে যে পুলিশ যে একজন মারা গেলেন এবং আজকে সকালে যে সাভারে যেটি হলো, এইটি চারটি ঘটনায় কি একভাবে বিচার করা একই সূত্রে গাঁথা যাবে কিনা আমি সেটা নিয়ে যথেষ্ট সন্দিহান। আজকে যেটি হয়েছে সেটা কিন্তু আরেকটি অন্য বিষয়, যে পুলিশের যে নিরাপত্তা চৌকি যেখানে তল্লাশি করবে পুলিশে, সেখানে কিন্তু তার চ্যালেঞ্জ করে একজন আমি প্রণব শাহ আপনাকে এখানে একটু থামাবো এই কারণে যে এক সূত্রে গাঁথা যাবে কিনা সেটি নিয়ে আপনি সন্ধিহান বলছেন, কিন্তু এটি তো যথেষ্ট স্পষ্ট যে যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তারা অন্য কোন একটি মিশনে নিশ্চয়ই ছিলেন এবং ধরা পড়ে যাওয়ার ভয়ে এই ঘটনাটি তারা ঘটিয়েছেন। তার মানে মিশনে থাকা লোকজন রাস্তায় ঘোরাঘুরি করছে। হ্যাঁ, এইটা হতে পারে, কারণ যেটা সরকার থেকে বলার চেষ্টা যে কোনো না কোনো ভাবে দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রাখা। আমি সেই এই জায়গাগুলোতে আসতে চাই। আমাদের সাথে বারিধারা স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, পিএসসি। একটু পরেই তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমরা তাকে যুক্ত করে নিতে পারবো। আজকে অনেকগুলো ঘটনা ঘটেছে, আমি কিন্তু তারপরে আমি জানি যে এই প্রত্যেকটা ঘটনা নিয়ে একই জায়গায় এসে আমরা কথা বলতে হবে। আমরা কিন্তু এটাকে এরকমও দেখেছি যে নিরাপত্তা চৌকিগুলোতে কিন্তু পুলিশ যথাযথ দায়িত্ব পালন করে না বলেও কিন্তু আমরা গণমাধ্যমে সংবাদ দেখেছি। যেগুলো চেকপোস্ট, সেই চেকপোস্টে পুলিশ থাকে না, সেই চেকপোস্টে যথাযথ ফোর্স যে সংখ্যক থাকার কথা তা থাকে না। তাদের নিরাপত্তা চৌকিগুলোতে যে সমস্ত বুলেট প্রুফ জ্যাকেট পরে তাদের ডিউটি করার কথা সেটি করে না। এটাও কিন্তু কয়েকদিন আগে আমরা দেখেছি যে আমরা সংবাদপত্রে কিন্তু এটাও দেখেছি। জি, আজকেও আমরা দেখেছি যে তাদের যথেষ্ট নিরাপত্তা নিয়ে তারা যথেষ্ট মানে উপায় নিয়ে যেগুলো করার কথা মেজার যেগুলো সেগুলো নিয়ে তারা আসলে দায়িত্বটি পালন করে না। কিন্তু মোস্তাফিজ আসলে সত্যি আমার জানবার আগ্রহ, আমার এই প্রশ্ন মনের মধ্যে আসছে যতবারই এই অনুষ্ঠান করতে যাচ্ছি, যে কোনো ধরনের মানে দিনের বিষয়ের বাদ দিয়েও যে কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, যে আমরা যখন এই যুদ্ধাপরাধীর বিচার শুরু করেছিলাম বাংলাদেশ রাষ্ট্র হিসেবে, একটা ভয়ঙ্কর বিচার, 44 বছর ধরে যে বিচারটি করবার সাহস পায়নি কেউ, সেরকম একটি বিচার। মানে আমার মনে হয় যে এই প্রতিক্রিয়াটির জন্য যথেষ্ট সবল ছিলাম, মানে আমরা যথেষ্ট আয়োজন করেছিলাম কিনা মোস্তফা ফিরোজ? না, আয়োজনটা যথার্থভাবে হয়নি। এটা মানে এটাকে কেন্দ্র করে যে রাজনৈতিক একটা জাগরণ দরকার ছিল, সেই জাগরণটাই ঘাটতি ছিল। কিন্তু এটা সত্য কথা, কারণ আপনি দেখেন যে যুদ্ধাপরাধীদের বিচারের রাজনৈতিক জাগরণ তো থাকা কখনো সম্ভব না। অবশ্যই সম্ভব। আপনি রাজনৈতিক জাগরণ বলতে আমি মনে করি যে যুদ্ধাপরাধীদের বিচার স্বাধীনতা সপক্ষের থাকা এটা শুধু আওয়ামী লীগের একার ব্যাপার না। এটাকে কেন্দ্র করে অনেক রাজনৈতিক দলগুলোর একটা যে ঐক্যবদ্ধ একটা প্রয়াস দরকার ছিল, সেই জায়গাটা কিন্তু আমরা ঘাটতি দেখেছি। সেই ঘাটতিটা হয়েছে রাজনৈতিক কি বলে শাসন পদ্ধতি নিয়ে, যে বিশেষ করে 5ই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে যে ডিভিশনটা, সেই ডিভিশনটা শুধুমাত্র বিএনপি জামাত না, স্বাধীনতা সপক্ষের শক্তিগুলিও কিন্তু এখানে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। এর মধ্য দিয়ে যখন নাকি যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি সামনে এলো, সেটাকে কেন্দ্র করেও কিন্তু একটা বৃহত্তর রাজনৈতিক ঐক্য কিন্তু গড়ে উঠতে পারত। কিন্তু সেই জায়গাটায় আমি কেন জানি সেই জায়গাটায় হয় আওয়ামী লীগ নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে, অথবা অন্যরা আওয়ামী লীগের এই নেতৃত্ব বা এই উদ্যোগটাকে আমরা যেমন খুব মানে প্রশংসা করছি, আমরা মনে করি যে যেটা আমাদের নিজেদের কল্পনার বাইরে ছিল, সেই
জায়গাটা আমরা অ্যাচিভ করতে পেরেছি, কিন্তু রাজনৈতিক জায়গাটা আমরা অ্যাচিভ করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা বা দুর্বলতা। আমি একটু পরে আসছি আপনার কাছে। আমার প্রশ্নের লক্ষ্যটি ভিন্ন জায়গায় ছিল। আমি যে জায়গাটায় প্রশ্ন, সেই জায়গায় হয়তো প্রণব স্যারের কাছে আরেকবার যাবো, কিন্তু মোস্তফা ফিরোজ, আপনার বক্তব্য থেকে আমার দুটি প্রশ্ন মনে আসলো। একটি হচ্ছে যে এটি শুধু আওয়ামী লীগের বিষয় নয়, মানে এটি শুধু আওয়ামী লীগের বিষয়, এটি মনে হওয়ার কি কারণ থাকতে পারে? কারণ এই 5 জানুয়ারির নির্বাচনের আগে আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টোর সবচেয়ে বড় প্রতিশ্রুতির মধ্যে একটি ছিল যে যুদ্ধাপরাধীদের বিচার, এবং সেটি একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি ছিল, এবং সবচেয়ে বেশি তরুণ ভোটাররা আওয়ামী লীগকে এই মর্মেই সমর্থন দিয়েছেন বলে তৎকালীন বিশ্লেষকরা বলছেন। তার মানে এটা আওয়ামী লীগ শুধু চেয়েছিল, সেটি ভাবার কোনো কারণ আছে কিনা সেই নিয়ে আমার সন্দেহ আছে, এক। এবং দুই, আমার যেটি প্রশ্ন সেটি হচ্ছে, আপনি বলছেন একটি রাজনৈতিক ঐক্যের প্রয়োজন ছিল। মানে এই রাজনৈতিক ঐক্য আসলে কিভাবে হবে যখন একটি দল যুদ্ধাপরাধের বিচার করতে চায় এবং তার যে প্রধান বিপরীত পক্ষ, তাদের মধ্যেই যুদ্ধাপরাধীদের মূল অভিযুক্তরা রয়েছেন? তাহলে আসলে রাজনৈতিক ঐক্য না, রাজনৈতিক ঐক্য আমি বলছি যে বিএনপি জামাতকে নিলেই যে রাজনৈতিক ঐক্য হবে, তাদেরকে বাদ দিয়ে রাজনৈতিক ঐক্য হবে না, তা তো না। আমি বলছি যে স্বাধীনতার সপক্ষে সকল গণতান্ত্রিক বাম প্রগতিশীল শক্তির ঐক্য, সেই ঐক্যটাও কিন্তু আমরা গড়িতে পারি। আপনি যদি খেয়াল করেন, ছোট ছোট রাজনৈতিক দল, ছোট ছোট ব্যক্তি। আপনি কি মনে করেন যে এই প্রগতিশীল বাম রাজনীতির ধারাগুলো এখনো এই যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে? না, পক্ষে, কিন্তু তাদের একটা ঐক্যবদ্ধ প্রয়াসটা আমরা লক্ষ্য করি না, এবং আগেও কিন্তু করি নাই। সেই জায়গাটাই বলছি যে মাঝখানে 5 জানুয়ারি প্রয়াস আপনি আশা করছিলেন ঐক্যবদ্ধভাবে যে সবাই একযোগে, এই যে আজকে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে এই যে নানান রকম ষড়যন্ত্র হচ্ছে, এটা বাস্তবায়নের ব্যাপারে, বিশেষ করে সাম্প্রতিক এই ঘটনাগুলো, আপনি একযোগে আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলগুলোর বিএনপি জামাতকে সাথে আনবেন না। এর বাইরে যত রাজনৈতিক দল আছে তাদের কি ঐক্যবদ্ধ কোনো আমরা উদ্যোগ দেখছি? কি উদ্যোগ? ঐক্যবদ্ধ বিবৃতি দিতে পারে, ঐক্যবদ্ধ সমাবেশ করতে পারে, ঐক্যবদ্ধ কত রকম কর্মসূচি দিতে পারে, সেই জায়গাটাই কিন্তু আমরা ল্যাপস দেখছি। আমরা শুধুমাত্র দেখি সেই নির্বাচনী জোট, একটা হলো 14 দলীয় জোট, আবার হলো অন্যদিকে মাঝখানে যে অনেকগুলো দল আছে, ছোট ছোট অনেক রাজনৈতিক দলগুলো আছে, সেই দলগুলোর আপনি বলতে পারেন তাদের তো ভোট নেই, তাদেরকে কে না, ভোট না থাকলেও তাদের একটা গ্রহণযোগ্যতা আছে। যেমন ধরেন আবুল কাসেম ফজলুল হক, এই যে যার বাবাটাও একটা শিক্ষক হলো, তার যে একটা সবার কাছে একটা গ্রহণযোগ্যতা, একটা বিশাল ব্যাপার না, একজন ব্যক্তি কিন্তু তার অনেক গ্রহণযোগ্যতা। সেরকম মনে করেন ডক্টর কামাল হোসেন বা সিপিবি বা বাসদের দুটি অংশ, তাদেরও কিন্তু একটা গ্রহণযোগ্যতা আছে। আমার কথা হলো যে ছোট ছোট সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে স্বাধীনতার সপক্ষের মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী, তারাও তো ঐক্যবদ্ধ হতে পারেনি। কিন্তু আপনি দেখেন অন্যদিকে প্রতিক্রিয়াশীল সমস্ত শক্তিগুলি কিন্তু ঐক্যবদ্ধ, তার বিপরীতে কিন্তু স্বাধীনতার সপক্ষের বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির ঐক্য নাই। এই দুর্বলতাটা আমি যদিও জানি না যে বাংলাদেশের বড় রাজনৈতিক পট পরিবর্তনের ইতিহাসে কোন সময় আসলে আমরা এই দলগুলোর ভূমিকা দেখেছি। আমরা দেখেছি এরশাদের স্বৈরশাসন বিরোধী আন্দোলনে 3 জোটের সেখানে প্রধান চালিকা শক্তি ছিল বিএনপি এবং আওয়ামী লীগের ঐক্য। আওয়ামী লীগকে কেন্দ্র করে একটা বড় রাজনৈতিক ঐক্য, আবার বিএনপি কে কেন্দ্র করেও, এবং সফলতা এসেছে বিএনপি এবং আওয়ামী লীগের। দুটো দল আপনি কখনোই বলতে পারবেন না তার আগে দুটি দল এককভাবে কখনো নির্বাচন করার সাহস পায় না বলেই তারা জোট করে। জনাব মোস্তফা ফিরোজ, তার আগে 9 বছর ক্ষমতায় আসার পরে তারা অন্যদেরকে ভুলে যায়, এটা বাস্তবতা। 9 বছরের সংগ্রামে কখনোই সফলতা আসতো না যদি না সেদিন বিএনপি এবং আওয়ামী লীগ একই জায়গায় দাঁড়িয়ে। আবার কখনোই সফলতা হতো না যদি আওয়ামী লীগ এবং বিএনপির সঙ্গে বাম গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো না থাকতো। ঠিক তাই, মানে কিন্তু সেখানে মূল চালিকা শক্তি ছিল বিএনপি। আমি অন্য আওয়ামী লীগ বিএনপিকে বলেন সমস্ত এদেরকে বাদ দিয়ে তারা নিজেরা নিজেরা। আমি শুধু আপনাদের দুইজনের বিতর্কের মাঝে এইটুক কথা স্মরণ করে দিতে চাই, যখন 2008 সালের আপনি মিথিলা যেটি বললেন যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার এবং 2008 সালের নির্বাচনের পরে সংসদের প্রথম অধিবেশনে প্রথম যে আইনটি পাশ হয়েছিল সেটি যুদ্ধাপরাধীদের বিচার করার আইন পাশ হয়েছিল। সেই জায়গা থেকে যখন বিচার শুরু হয়েছিল এবং প্রথম যে রায় ঘোষণা হয়েছিল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড, তার প্রতিবাদে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছিল। আমি বলতে যাচ্ছি শব্দটা, বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছিল, কোন রাজনৈতিক দল নয়। তরুণদের ডাকে শাহবাগে, যার চূড়ান্ত পরিণতি গণজাগরণ মঞ্চ, যেখানে মিথিলা থেকে শুরু করে আমি প্রণব শাহ পর্যন্ত সবাই ছুটে গিয়েছিলাম, আমার নামটা কিন্তু আসলো মোস্তফা ফিরোজ সহ কোন রাজনৈতিক দলের ব্যানারের বাইরে সেই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মটিকে কে প্রশ্নের মুখোমুখি ফেলেছিল, কে তাকে, কারা তাকে নাস্তিকদের সমাবেশ হিসেবে আখ্যায়িত করেছিল, কারা তার বিরুদ্ধে বক্তৃতা দিয়েছে, তার সমস্ত ক্লিপিং এখন আমাদের আছে। ফলে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছিল। যারা শুধুমাত্র তারাই এই বিচারের বিরুদ্ধে, যারা তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায়
পতাকা তুলে দিয়েছিল, তারা এই বিচারের বিরুদ্ধে, আর সবাই এই বিচারের পক্ষে, এবং সবাই চায় বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার হোক। এবং এই যুদ্ধাপরাধীদের বিচারের দায়িত্ব শুধু আওয়ামী লীগের একক চাওয়া নয়, আওয়ামী লীগের একক দায়িত্ব নয়, দায়িত্ব যারা রাষ্ট্রীয় ক্ষমতা এখন আছে তাদের চাওয়া একমাত্র যারা এই রাজাকারদের সঙ্গে রাজাকার ছিলেন, যুদ্ধাপরাধী ছিলেন তারা, আর পরবর্তীতে 40 বছর যাবৎ 1971 সাল থেকে 40 বছর যাবৎ যারা এই সমস্ত যুদ্ধাপরাধীদের মদদ দিয়েছে, তারা শুধু নানা কথায় বলে এই বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে। তাছাড়া সারা বাঙালি জাতি ঐক্যবদ্ধ আছে, যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে কোনো দ্বিধাবিভক্তি নাই। বরং আমরা বলতে চাই যে যতটুকু এই সরকার করেছে ততটুকু আমরা দ্রুতগতি চাই, আমরা রায় কার্যকর চাই। আমরা ট্রাইব্যুনাল কেন দুটার থেকে একটা করা হলো তারও আমরা প্রতিবাদ করি। আমি প্রণব শাহ সেই জায়গাটিতেই আমার মূল প্রশ্নটি ছিল যে এই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের ভেতর থেকে যে প্রতিরোধটা আসবে তার অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ, অবশ্যই সেইখান থেকে যে প্রতিক্রিয়াটা প্রতিরোধটা আসবে সেটিকে মোকাবেলা করার মতন যথেষ্ট আইনগত বিচারিক সব ধরনের আয়োজন সেটা নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন ছিল। আমাদের প্রসিকিউশনের দক্ষতা, আমাদের তদন্ত সংস্থাগুলোর দক্ষতা, তাদের লজিস্টিক, সেটা নিয়ে আমাদের এবং প্রণব সাহা যে প্রসঙ্গটি করেছেন যে দুটা থেকে একটা করে ফেললো কেন, বরং এখানে আরো 4টা ট্রাইব্যুনাল থাকতে পারতো কিনা, এটি নিয়েও অনেকে প্রশ্ন করেছেন যে একই সাথে কয়েকটি বিচার এবং যতটা সম্ভব তাড়াতাড়ি এই বিচারগুলো শেষ করা এবং কার্যকর করা, সেটি করা সম্ভব ছিল কিনা। কারণ যতদিন ধরে এই বিচারগুলো চলবে ততদিন ধরে বাংলাদেশের এরকম লিখিত রায় পেতেও অনেক সময় নিতে দেখেছি, এবং সেই লিখিত রায় না আসা পর্যন্ত কার্যকর হচ্ছে না ইত্যাদি ইত্যাদি প্রশ্ন থাকে। আমরা একটা বিরতি নিয়ে ফেরত আসছি এই আলোচনায়। আশুলিয়া পুলিশ চেকপোস্টে হামলা, মারা গেছেন কনস্টেবল মুকুল, গুরুতর আহত একজন, সারা দেশে নিরাপত্তা জোরদার। নিহত প্রকাশক দীপনের বাবাকে হুমকি, মুক্ত মানাদের হত্যা নিয়েও রাজনীতি হচ্ছে বললেন সিরাজুল ইসলাম চৌধুরী। দীপন হত্যাকাণ্ডে 6 সন্দেহভাজনকে চিহ্নিত করার দাবি আজিজ মার্কেটের ব্যবসায়ীদের, খতিয়ে দেখছে পুলিশ। ধর্ষণের দায় এড়াতে যশোরের এক ব্যবসায়ীর বিরুদ্ধে নিজের সন্তানকে হত্যার অভিযোগ। জিম্বাবুয়ের বিপক্ষে শতভাগ সাফল্য চায় বাংলাদেশ, কেবল স্পিনকেই মূল শক্তি ধরছেন না কোচ। জার্নাল এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে বারিধারা স্টুডিও থেকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, তিনি যুক্ত হচ্ছেন, কলাম লেখক এবং নিরাপত্তা বিশ্লেষক। জেনারেল মোহাম্মদ আলী শিকদার, আপনাকে স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। আমার যেটি জানবার আগ্রহ, এরকম একটি পরিস্থিতি, যে পরিস্থিতিতে আসলে কেউ জানে না কাকে টার্গেট করা হচ্ছে, কেন টার্গেট করা হচ্ছে। কারণ আমরা যদি এর আগের দুটো হামলা দেখি, তাহলে দেখতে পাবো যে দুজনই হচ্ছেন প্রকাশক এবং দুজনই একেবারেই ব্যবসায়ী। দুজনের আসলে অন্য কোনো কিছুর সাথে তেমন সম্পর্ক দেখতে পাই না আমি আপাত দৃষ্টিতে। ভুল করে ধরিয়ে দেবেন মুসাফ ফিরোজ এবং প্রণব সাহা। আপাত দৃষ্টিতে কোনো সম্পর্ক ছিল বলে কিছুর সাথে আমরা জানতে পারি না। এখানে অভিজিৎ রায় না হয়ে অন্য যে কোনো লেখকের লেখাই তারা ছাপতেন এবং ছেপে হচ্ছেন তাদের ব্যবসায়িক প্রয়োজনে। কিন্তু কেন তাদেরকেই লক্ষ্য করা হলো, কেন তাদেরকেই হত্যা করার চেষ্টা করা হলো এবং হত্যা করা হলো, সেটি খুব নিশ্চিত নয়। সেক্ষেত্রে মানে কে কখন টার্গেট হবেন সেটি কেউ জানে না। এরকম একটি পরিস্থিতিতে আসলে নিরাপত্তা কিভাবে বিধান করা যায়, নিরাপত্তা জোরদার যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি, সেটি কিভাবে করা সম্ভব? আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাদের এই পর্যন্ত আলোচনা কিছুটা শুনেছি। তো আপনি যে কথাটি বলেছেন যে এই যে আমাদের যে লেখক এবং প্রকাশক যাদেরকে হত্যা করা হয়েছে বা হত্যা চেষ্টা চালানো হয়েছে, তো তারা তো ব্যক্তিগত কারোর শত্রু নয় বা কোনো শত্রুতা নেই। শুধু তারাই নয়, আপনি দেখেছেন যে গত 22 তারিখে মিরপুরে একজন কর্তব্যরত পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে এবং আজকে বিকেলে সাভারে আরেকজন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। সুতরাং এই হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে, এবং এর সাথে শুধু এই হত্যাকাণ্ড নয়, আপনি বিগত সময়ে যদি আরো আগে না যান, আপনি বিগত 1 মাসের যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সবগুলো হত্যাকাণ্ডে কিন্তু বিচার বিশ্লেষণ করে আমরা বা প্রায় সবাই প্রায় একটি জায়গায় একমত
যেটা কোনো ব্যক্তিগত শত্রুতার কারণে হয়নি, ব্যক্তিগত দ্বন্দ্বের জন্য হয়নি, ব্যক্তিগত কোনো স্বার্থ উদ্ধারের জন্য হয়নি। সুতরাং এটা বৃহত্তর কোনো গোষ্ঠী তাদের কোনো রাজনৈতিক বা ভূ রাজনৈতিক বা অন্য কোনো স্বার্থ উদ্ধারের জন্য এই হত্যাকাণ্ডটি ঘটাচ্ছে। দেখেন, পুলিশের উপর আক্রমণ করার অর্থ হলো রাষ্ট্রের উপর আক্রমণ করা, রাষ্ট্রের স্তম্ভের উপর আক্রমণ করা, রাষ্ট্রকে প্রতিরোধহীন করে দেওয়ার চেষ্টা চালানো এবং রাষ্ট্রের নিরাপত্তা বলয়কে ভেঙে দেওয়ার চেষ্টা, এই চেষ্টা তারা করছে। কিন্তু আমি একজন নিরাপত্তা বিষয়ের উপর একজন পর্যবেক্ষক হিসাবে আমি বলতে চাই তারা এই চেষ্টায় সফল হবে না। কিন্তু যে রক্তক্ষরণ হচ্ছে, আমার ভিন্ন একটি প্রশ্ন ছিল আপনার কাছে। না, আমি বলছি যে এখন কি করা দরকার। আপনি বলছিলেন যে এখন এই পরিস্থিতিতে আমাদের কি করা দরকার, সেটি হলো সবচেয়ে বড় প্রশ্ন বোধহয় আপনি করেছিলেন, আমি যদি বুঝতে পেরে থাকি আপনার প্রশ্ন। আমি প্রেক্ষাপটটি এভাবে বিশ্লেষণ করতে চাই যে এই পরিস্থিতিটি হচ্ছে এমন একটি পরিস্থিতি যেখানে আসলে যিনি আততায়ীর আঘাতে হামলা যার উপর করা হতে পারে তিনি আসলে জানেন না যে কেন তার উপর হামলা করা হচ্ছে। মানে যে দুজন প্রকাশককে হামলা করা হয়েছে তাদের কোনো ভিন্ন বিশেষ মতামত আছে তেমনটাও আমরা দেখতে পাই না, তারা কোনো বিশেষ ধরনের বই ছাপেন শুধু সেরকমটিও নন। সেক্ষেত্রে তাদেরকে হামলা করা হচ্ছে, যে কোনো প্রকাশককে হামলা করা হতে পারত। এই যে কয়েকজন দুইজন প্রকাশককে রিসেন্টলি যে হত্যা করা হলো, তাদের কিন্তু হুমকি দেওয়া হয়েছিল যে তারা এই অভিজিৎ রায়ের বই প্রকাশ করা বা নাস্তিকদের বই প্রকাশ করার কারণে তাদেরকে হত্যা করা হবে বা তাদের টার্গেট লিস্টে রাখা হয়েছে। সুতরাং তারা যে এটি একেবারেই কোনো কারণ আমরা জানতে পারছি না তা নয়, কিন্তু কারণটা হলো যে তারা এই যে মতাদর্শ গত যে বিষয়টি যে তারা যে মতাদর্শটার প্রচার প্রচারণা বন্ধ করে দিতে চায় সেটি যারা করছেন তাদেরকেই টার্গেট করে হত্যা করা হচ্ছে। এটা কিন্তু আপনি এর সাথে অন্য অন্য যোগসূত্রগুলো আমাদের দেখতে হবে। সুতরাং এই কথাটি বোধহয় আমার কাছে মনে হয় যে ঠিক নয় যে তারা জানতো না বা আমরা বুঝতে পারছি না যে তারা কাকে টার্গেট করছেন। সুতরাং এখানে মতাদর্শের বিষয়টি সবচেয়ে বড় হিসাবে আসছে। যারা হত্যাকাণ্ড চালাচ্ছে তারা যে মতাদর্শে বিশ্বাস করে তাদের বিপরীতে যে মতাদর্শের কাজ যারা করছেন, প্রচার প্রচারণা চালাচ্ছেন, ক্যাম্পেইন চালাচ্ছেন, বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় তাদের বিরোধিতা করছেন, লেখালেখির মাধ্যমে করছেন, তারাই কিন্তু টার্গেট হচ্ছে। আপনি শুধু দেখে থাকবেন যে বড় গ্রুপ তো জেনারেল শিকদার, অবশ্যই বড় গ্রুপ। এটা তো সুপরিকল্পিত ভাবে। এটা কিন্তু আমরা যদি প্রিভিয়াস ঘটনার সাথে যদি একটু যোগসূত্র স্থাপন করি তাহলে দেখতে পাবো যে এই হত্যাকাণ্ড তারাই ঘটাচ্ছে যারা এই দেশের, এই বাংলাদেশের যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো, এবং আগে কিন্তু তারা স্বীকারও করেছে যে আনসারুল্লাহ বাঙ্গালা টিম এবং এই জেএমবি, তারপরে আপনার হরকাতুল জিহাদ, তারপরে আপনার হিজবুত তাহরির বা এই যে সংগঠনগুলো আছে তারাই কিন্তু স্বীকারও করেছে বিভিন্ন সময় যে হত্যাকাণ্ড তারা চালাচ্ছে। সুতরাং এখানে কিন্তু এমন নয় যে আমরা কারা হত্যাকাণ্ড চালাচ্ছে তারা আমরা বুঝতে পারছি না, এটাও এমন নয়, এবং কাদের উপর হত্যাকাণ্ডটি বা আক্রমণটি আসছে এটা আমরা একেবারে বুঝতে পারছি না, সেটাও কিন্তু এমন নয়। তাহলে এক্ষেত্রে কি করণীয় বুঝতেই যদি এটা আমাদের করণীয় যেটা দুটি, একটা হলো যে এখন যেহেতু এই তারা বেপরোয়া ভাবে এরকম পরপর কতগুলো হত্যাকাণ্ড চালাচ্ছে, এটার মূল উদ্দেশ্য তো আমরা জানি। এটা আমাদের আপনাদের দুজন যে আলোচক আছেন তারা কিন্তু আলোচনা করেছেন যে কি উদ্দেশ্য হতে পারে। আমি ওইটা রিপিট করছি না, আমি ওনাদের সাথে একমত। সুতরাং এই উদ্দেশ্য তারা সাধন করবার জন্য তারা এখন সরকার রাষ্ট্রকে অস্থিতিশীল করে দেওয়ার চেষ্টা করছে। সেখানে যেটা দরকার, আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে বিষয়টি মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করে আমরা যে সমস্ত জায়গায় বিভিন্ন সময় বলেছি যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে ঘাটতিগুলো রয়েছে সেইগুলোর তাদেরকে নজর দিয়ে সেইগুলোকে তাদেরকে ঘাটতিগুলো শক্তিশালী করে যদি তারা সেটি কোন জায়গা যেমন কোন জায়গা দেখেন, আমি আপনাকে একেবারে সুনির্দিষ্ট একটা উদাহরণ দিই। এই যে পুলিশকে হত্যা করা হলো, মিরপুরে করা হলো বা আজকে করা হলো, এই পুলিশ কিন্তু একা ডিউটিতে ছিল না, এর সাথে আরো কিন্তু কয়েকজন পুলিশ সদস্য তারা ডিউটি ছিল। আমি একজন নিরাপত্তা বিষয়ের উপর আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে চাই, তাহলে এই লোকটাকে হত্যা করা হলো, তার সাথে যারা ছিল তারা কি করলেন? তাদের কাছে কি অস্ত্র ছিল না? গুলি ছিল না? মমদুল শিকদার, আপনাকে একটু প্রশ্ন করতে চাই। আমরা একটু খুব কড়া ভাবে যদি বলি তাহলে কি আমাদের শস্যের মধ্যে ভূত আছে? আমরা যেটা বলছি যে টুটুল এবং দীপন এদের যে হত্যার হুমকির মুখে আছে, এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো জানতো,
কিন্তু তারপরেও এমন কোনো ব্যবস্থা হয় নাই, তারা কিন্তু রেকি করে কি ব্যবস্থা হতে পারতো সেটাই। আর পুলিশেরটা তো ধরেন যে আপনি যেটা বলছেন সেটা অবশ্যই আমরা ক্রস ফায়ারে মরতে দেখি, কিন্তু আমার একজন পুলিশ কনস্টেবল যে পালিয়ে যাচ্ছে মোটরসাইকেল ছিল তাকে একটা গুলি করলো না, এখানে কোথায় আছে? আমি যে কথাটি বলছিলাম যে আপা যেটা বললেন যে ঘাটতিটা কোথায়, তাহলে কি আমরা বলবো যে পুলিশের কাছে অস্ত্র ছিল, গুলি ছিল না? আর যদি গুলি থাকে, অস্ত্র গুলি দুটোই থেকে থাকলে তাহলে কি আমরা ধারণা করবো পুলিশের এই অস্ত্র গুলি ব্যবহারের তাদের নিজেদের প্রতি আস্থা ছিল না, আত্মবিশ্বাস ছিল না, বা তারা কি সেই অস্ত্রের না? কিন্তু জেনারেল মোহাম্মদ আলী শিকদার, মানে পুলিশের ঘটনাটি হচ্ছে যে তার আততায়ীকে ধরতে গিয়ে, অপরাধীকে ধরতে গিয়ে আততায়ীর সাথে এক ধরনের সংঘর্ষে গিয়েছেন এবং সেখান থেকে আহত হয়েছেন। কিন্তু আমি সুনির্দিষ্টভাবে জানতে চাই, এটা বোধহয় তা হয়নি, এরা তো চেকপোস্টের ডিউটিরত ছিল। জি, মানে আমার প্রশ্নটি হচ্ছে তারা থামিয়েছে, তারা চেকপোস্টে চেক করতে গিয়ে তখন তারা তাদেরকে ছুরিকাঘাতে নিহত করেছে। আরেক দল হচ্ছে সেখানে আরো পুলিশ সদস্য ছিল যাকে হত্যা করেছে বা যার উপর আক্রমণটি হয়, আরো পুলিশ সদস্য সেখানে ছিল। তাহলে তাদের যে অস্ত্র, গোলা বারুদ, তাদের প্রশিক্ষণ, তাদের আত্মবিশ্বাস, তাদের যে রুলস অফ এনগেজমেন্ট। জি জেনারেল শিকদার, আমার আগ্রহের জায়গাটি আসলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। আমি বারবারই যেটা আপনার কাছে জানতে চাচ্ছি যে টুটুল বা দীপন যারা এই ধরনের হুমকি, এই ধরনের আতঙ্কের মধ্যে আছেন, তাদের নিরাপত্তা, তাদের মতন আরো হাজার হাজার মানুষের নিরাপত্তা যারা বিভিন্ন সময় হুমকি পাচ্ছেন প্রতিদিনই, তাদের নিরাপত্তা নিশ্চিত করা কিভাবে সম্ভব? তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে যেটা দরকার হলো, প্রথম কাজ ছিল যেটা আমাদের এখনো আমরা দেখছি যে ঘাটতি আছে, এই যে হত্যাকাণ্ডটি যারা চালালো তাদেরকে যদি দ্রুত সময়ের জন্য গ্রেপ্তার করা যেত, তাদেরকে যদি এনে জনসমক্ষে প্রকাশ করে তাদের বিচারের আওতায় নেওয়া যেত, তাহলে একটা ডিটারেন্স সৃষ্টি হতো। এটি হলো 1 নম্বর। আর 2 নম্বর হলো যে পুলিশের যে সক্ষমতার যে বিষয়টি, এটি দৃশ্যমান হতে হবে এই সন্ত্রাসীদের কাছে, এই দুর্বৃত্তদের কাছে, বা যারাই হত্যাকাণ্ড চালাচ্ছে তাদের কাছে, যে তারা যদি এই হত্যাকাণ্ড চালাতে চায়, সেই হত্যাকাণ্ড চালিয়ে তারা যেভাবে পালিয়ে যেতে পারছে তারা সেইভাবে পালিয়ে যেতে পারবে না। এইটা যারা পুলিশের দায়িত্বপ্রাপ্ত আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তাদের কিন্তু প্রতিটি জায়গায় এটা কিন্তু একটা জেনারেলাইজড স্টেটমেন্ট দিলে কিন্তু বলা যাবে না। ধরেন আপনি টুটেলের কথা, বা ধরেন আপনি এই যে আমাদের জাগৃতির যে প্রকাশক নিহত হলেন তার কথা, তিনি পেয়েছিলেন, অর্থাৎ তিনি হুমকি পেয়েছিলেন, হুমকি বলে পুলিশের কাছে গেলেন, কিন্তু তারপরে আমরা যেটা দেখলাম সেখানে কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে এখানে পুলিশের যে পরবর্তী যে অ্যাকশনগুলো ছিল সেখানে কিন্তু ঘাটতি ছিল। সেখানে যথেষ্ট রকম তাকে প্রোটেকশন দেওয়ার মতো যে নিরাপত্তা ব্যবস্থা পুলিশ করতে পারতেন সেটা কিন্তু করছেন বলে আমাদের কাছে মনে হয়নি। কারণ একটা জিডি করার পরে কিন্তু তারপরে কোনো ফলো আপ কিন্তু হয়নি, এটা কিন্তু পত্রপত্রিকা আসছে, সব জায়গায় আসছে। সুতরাং সেই জায়গাগুলো যে ধরেন সিসিটিভি ছিল, সিসিটিভিটা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সিসিটিভির যে আপনার রেজুলেশন যে ক্ষমতা সেটি অনেক কম, যার জন্য এই হত্যাকারীরা বা যারা আসে তাদের চেহারা ঠিকভাবে আইডেন্টিফাই করা যায় না। তো এই যে বিষয়গুলো আছে, এই সার্বিকভাবে আপনার এই যে এখন প্রযুক্তির যে যুগ, এই সিসি ক্যামেরা যেগুলো আছে, এই বিষয় যেগুলো আছে, এটার সাথে পুলিশের যে কমিটমেন্ট। আর ওই যে ভাই একটি কথা বলেছেন যে শস্যের মধ্যে ভূত থাকলে সেখানে তো সমস্যা, এই শস্যের মধ্যে যে ভূত আছে সেটা কিন্তু এর আগে অনেকবার সেটা প্রমাণিত হয়েছে। আমাদের যে যুদ্ধ অপরাধী যে ট্রাইব্যুনাল, গোলাম আজমের যখন ফাঁসির রায়টি দিলেন যাবজ্জীবন বা আমৃত্যু, তখন কিন্তু একটা অবজারভেশন দিয়েছিলেন যে এই বিগত সময়ে ৭৫ সালের পর থেকে এই পর্যন্ত এই যুদ্ধ অপরাধী এবং বা তাদের সমর্থনকারী সহানুভূতি শক্তি যারা ক্ষমতায় ছিল, তারা বিভিন্ন সময় তাদের মতাদর্শের যে লোক, তারা প্রশাসনের, পুলিশে বলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় যারা আছে তাদেরকে যদি নিষ্ক্রিয় না করা যায়, তাদেরকে যদি আইডেন্টিফাই না করা যায়, তাহলে কিন্তু রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হবে। কারণ রাষ্ট্রের যে নিরাপত্তা যে ব্যবস্থা, সেই ব্যবস্থা বাস্তবায়নে কিন্তু তাদের অবস্থান রয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। এর আগে যে 5 জন বা 6 জন যে নিহত হয়েছে তার মধ্যে শুধু রাজীব হত্যা ছাড়া আর কোনো হত্যা মামলা কিন্তু চার্জশিট দেওয়া হয়নি। রাজীব হত্যার চার্জশিট দেওয়া হয়েছে 2.5 বছর পরে, কিন্তু বিচার গতিতে এগোচ্ছে না, সেটা না হয়তো চার্জশিট দিয়েছে, বাকি 5টা তো চার্জশিটই দেয়নি না। এবং বাকি সেখানে অভিযুক্ত 8 জনের মধ্যে 7 জনকে ধরা হয়েছে, বাকি যে প্রধান আসামি তিনি আসলে দেশের বাইরে চলে গেছেন। এবং আমি বলছি যে বাকিগুলো তদন্তই শেষ করতে পারেনি। জি, এই সব প্রসঙ্গ নিয়ে ফেরত আসতে চাই। 71 জার্নালে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর।
একাত্তর জার্নাল এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আরো একবার একটু চট করে দেখে আসি কালকের পত্রিকাগুলো, তাহলে হয়তো একটু আন্দাজ করা যাবে যে নতুন নতুন কোন কোন খবর আমাদের সামনে আসলো। দৈনিক জনকণ্ঠ আবারও পুলিশ হত্যা এবং বিরাট 6 কলামের নিউজ, যদি ভুল না করে থাকি। ট্রান্সপারেন্সি বা প্রতিরক্ষা খাত নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। আমার মনে হয় যে তাদের কোনো আবারও একটি রিপোর্ট, হ্যাঁ টিআই মানে বাংলাদেশ, এটা বাংলাদেশ নয়, এবং এটি আন্তর্জাতিক যে সংগঠনটি রয়েছে, সংস্থাটি রয়েছে, তাদেরই একটি রিপোর্ট বলে মনে হচ্ছে বা গবেষণা বলে মনে হচ্ছে। এরপর রয়েছে সকালের খবর, আবারও চেকপোস্টে পুলিশ খুন, নৌ ট্রানজিট ফি প্রতি টনে 192 টাকা, দলীয় প্রার্থী সর্বোচ্চ 1 লাখ টাকা ব্যয় নির্ধারণ। এরপর রয়েছে সংবাদ এবং সে একই খবর, আবার সন্ত্রাসী হামলায় পুলিশ নিহত, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে লবিইস্ট নিয়োগ করেছে বিএনপি। কয়েকদিন যাবতীয় আলোচনায় আছে। হ্যাঁ, এটি তো আসলে আমার মনে হচ্ছে বেশ পুরনো। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ সম্মেলনে তারা প্রথমে এটি বলেছে। হ্যাঁ, এটি একটু পুরনো খবর। 4 দেশে বাস সার্ভিস জানুয়ারিতে শুরু, জামায়াতের বিচারের আইন পাশ মার্চের প্রথম সপ্তাহে। মিলাদে অংশ নেয়নি বিএনপি নেতারা। এই মিলাদ আহমেদ কামাল জিয়াউর রহমান সাহেবের, আচ্ছা, ওই জিয়াউর রহমান সাহেবের ভাই, তিনি একটি মিলাদ মাহফিল করেছেন, সেখানে অংশ নেয়নি বিএনপি নেতারা। এরপর রয়েছে BDNews24.com, এক বাইকে 3 হামলাকারী, কুপকাত, সশস্ত্র 5 পুলিশ কুপকাত হয়েছেন। সাভারের আশুলিয়ায় তল্লাশি চৌকিতে কনস্টেবলকে কুপিয়ে হত্যার সময় হামলাকারীরা এক মোটরসাইকেলে 3 জন ছিল বলে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে। এবং জীবন নিয়ে শঙ্কায় দীপনের বাবা। ওনাকে হুমকি দেওয়া হয়েছে আবার। আজকে হুমকি দেওয়া হচ্ছে, এই কথা তিনি বলেননি। তিনি বলছেন যে বিভিন্ন ভাবে তিনি হুমকি পাচ্ছেন, কিন্তু কোথায় পাচ্ছেন তিনি সেটা স্পষ্ট করে বলছেন না। এবং এটিও বলছেন যে নিরাপত্তা নিয়ে তিনি মোবাইলে তাকে হুমকি দেওয়া হয়েছে না, এটি উনি স্বীকার করেননি জনাব মুস্তাফিজ। উনি বলছেন যে আমি বলছি না যে টেলিফোনে হুমকি দেওয়া হয়েছে, কিন্তু কোনো না কোনো ভাবে উনি হুমকি পাচ্ছেন, বেশ কিছুদিন ধরেই পাচ্ছেন। শিক্ষা সচিবের থাকলো শুধু চেয়ার, মানে এটা একটা এরকম এর আগেও একটি মানে পরিপত্রের মতো জারি করা হয়েছিল শিক্ষামন্ত্রীর নির্দেশে, যে শিক্ষা সচিব কোনো কিছু করতে পারবে না ওনার আদেশ ছাড়া, পূর্বানুমতি ছাড়া। এই ব্যাপারে যদি আমি ভুল না করে থাকি, জনাব নজরুল ইসলাম খান আমাদের অনুষ্ঠানে উনি প্রায় আসেন, আমাদের সাথে বিভিন্ন সময় আমরা কথাবার্তা হয়। তিনি এখন বর্তমানে শিক্ষা সচিব। এই জায়গাটিতে একটু কথা বলতে চাই। এক বাইকে 3 হামলাকারী, কুপকাত, সশস্ত্র 5 পুলিশ। জি, আমি একটু নিরাপত্তা বিশ্লেষক যিনি কথা বলেন তার বিশ্লেষণ, এবং এই আমরা কিন্তু আসলে মানে খুব বেশি মাত্রায় মানে কি বলে একটা আশাবাদী হচ্ছি, মানে অনেক বেশি প্রত্যাশা করছি। কিন্তু আপনি দেখেন বিশ্ব বাস্তবতায় অনেক উন্নত দেশও এই যে চোরাগোপ্তা হামলা তারা কতটা ঠেকাতে পেরেছে। আর আমাদের বাস্তবতায় আমরা, হ্যাঁ, নিরাপত্তার চৌকি নামে আছে, এই যে বললেন 5 জনে এটি কি তারা কি অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়ায় ছিল যে আসামাত্রই হামলা হবে আর সাথে সাথে গুলি করবে? এরকম হয় না। এগুলি আকস্মিক হামলা কখনোই মোকাবেলা করা খুবই কঠিন। ইভেন প্রস্তুত থাকা অবস্থায়ও যে হামলাগুলো হচ্ছে, আমরা তো বাংলাদেশ নিয়ে আমরা চিন্তা করলে হবে না, আমরা সারা চোখটা বন্ধ করে যদি আমরা সারা দুনিয়ার প্রেক্ষাপটটা আমরা দেখি, বিভিন্ন ঘটনার প্রভাব বিশ্লেষণ করি, এভাবে কিন্তু হচ্ছে। এখন হচ্ছে 100টার মধ্যে 10টা ঘটছে, কিন্তু 90টা আবার হয়তো নানানভাবে বেঁচতে যাচ্ছে। আমরা কিন্তু ওইটা দেখছি না, আমরা যেটা দেখছি সেটা নিয়ে তোলপাড় করছি, হাই হাই কি হচ্ছে, কি হয়ে গেল। এটা আমাদের এখানে কেন, আমাদের দেশ পাশে পশ্চিমবঙ্গ। আপনার কি মনে আছে যে মাঝখানে এই নকশালপন্থীদের হামলার ভয়ে কলকাতা এবং ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে পুলিশরা তার অস্ত্রটা কাঁধের সাথে তালা দিয়ে রাখতো, এমনভাবে রাখতো যাতে টেনে না নিতে পারতো, তারপরেও কিন্তু সেখানে হামলা হয়েছে। তো এগুলি নতুন কিছু না, এইগুলো হলো বাস্তবতা। এইটা হলো ধরেন একটা বিশাল শক্তিশালী একটা চক্র, মৌলবাদী জঙ্গি চক্র, যাদের শাখা পোশাখা সারা দেশে বিস্তৃত, কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না। তাদের মনে করেন যদি 1000 সদস্যও থাকে, সেই 1000 সদস্যের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক যদি প্রতিনিয়ত পরিকল্পনা করে হামলার, তাহলে আপনি কতটা ঠেকাবেন? কিছু কিছু ঘটনা ঘটবেই। তবে উদ্বিগ্ন আমাদের এই আলাপ আলোচনার মধ্যে আমরা সবসময় আমরা চাপ দিতে থাকবো প্রশাসনকে, পুলিশকে, যে না, আমরা নিরাপত্তা নিয়ে কোনোভাবে আশ্বস্ত না, আমরা শঙ্কিত, আমরা উদ্বিগ্ন। সুতরাং আপনারা আরো কঠোর হন, সতর্ক হন, সজাগ থাকেন, এই কথাটা বলতে পারি। কিন্তু আপনি যদি বলেন যে না হবে না,
মানে কেন এরকম একের পর এক ঘটছে, এটা হবে, এটা আমাদের ভাগ্য, এটা কিচ্ছু করার নাই। আপনি এর এর বিরুদ্ধে এরকম হয়তো এখন আপনি দেখছেন মার খাচ্ছে, আপনি কিছুদিন পরে দেখবেন যে মার দেবে উল্টা। মার তো দেওয়া উচিত, কিন্তু যখন যে মুহূর্তে আমার এক সপ্তাহের মধ্যে আরেকটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে আমার আরেকজন পুলিশ সদস্য নিহত হয়েছেন, যখন আমি সমস্ত বিমানবন্দরে আমার নিরাপত্তা জোরদার করেছি, যখন দেশে 2 জন বিদেশি নিহত হওয়ার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের যে মনোভাব, সেটির একটি বিবেচনা পুলিশ সদস্যদের মধ্যে আছে। সেই মুহূর্তে পুলিশ ছুরিকাহত হয়েছেন, আর বাকি 5 জন সশস্ত্র পুলিশ তাদের নিজস্ব অস্ত্র দিয়ে কোনো কিছু করলো না। পুলিশ কি শুধু ওই এনকাউন্টার হবে রাত্রেবেলা? প্রেসিডেন্টের মাধ্যমে আমরা শুনবো যে এনকাউন্টারে সন্ত্রাসী নিহত হয়েছে, ঘটনার প্রেক্ষাপটটা একজন 5 জনের একজনও আমরা কিন্তু প্রত্যক্ষদর্শী না, কিভাবে ঘটলো, কিভাবে তারা অসহায় হয়ে পড়লো, পুরো বিষয়টাই জানার জন্য আমি এই মুহূর্তে মোহাম্মদ আব্দুল জলিল মন্ডল, কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, তার দ্বারস্থ হয়েছে আমরা। তিনি ফোনে আছেন, আশা করছি তিনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি ৭১ জার্নাল থেকে মিথিলা ফারজানা আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব মোহাম্মদ আব্দুল জলিল মন্ডল, আপনি শুনতে পাচ্ছেন কিনা? জি, অনেক ধন্যবাদ আপনাকে। শুরুতেই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। একটি বিষয় আমি খুব বেশি করে জানতে চাই, এই পুরো ঘটনার মধ্যে থেকে আমার বারবারই যে প্রশ্নটি মনে আসছে, ঢাকা সহ আমি নিশ্চিত যে চট্টগ্রাম এবং সর্বত্রই 3 জন করে বাইকে ঘোরাঘুরি, সেই বিষয়টি বেশ সাধারণ। আমি এখানে মোস্তফা ফিরোজ দীপু আছেন এবং প্রণব সাহা আছেন, তারা 2 জনই। আমি আপনাকে অনুরোধ করব টেলিভিশনের ভলিউমটা যদি একটু বন্ধ করে দেন, তাহলে আমাদের কথা বলতে একটু সুবিধা হবে। মোহাম্মদ আব্দুল জলিল না, উনি ফোনে আছেন, শুনতে অসুবিধা হওয়ার কথা নয়। আপনি যদি একটু টেলিভিশনের ভলিউমটা বন্ধ করে দেন, তাহলে আমাদের কথা বলতে সুবিধা হবে। জনাব আব্দুল জলিল, জি, আমি একটি বিষয় শুধু উল্লেখ করতে চাই। এখানে প্রণব সাহা, মোস্তফা ফিরোজ দুজনেই আছেন, তাদেরকে সাক্ষী রেখে এই প্রসঙ্গটি উল্লেখ করতে চাই। তারা নিশ্চয়ই 90-এর দশকের তরুণ ছিলেন। সেই সময় কিন্তু 3 জন মোটরসাইকেলে চড়া এক ধরনের অপরাধ বলে গণ্য হতো এবং সেটি ট্রাফিক পুলিশ খুব কড়া হাতে নিয়ন্ত্রণ করত। তাই কি অপরাধ বলে গণ্য হতো, কিন্তু কড়া হাতে নিয়ন্ত্রণ করে কিনা সেটি নিয়ে প্রশ্ন আছে। যখন মাঝখানে করা হয়েছিল, যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এত প্রশ্ন উঠছে জনাব আব্দুল জলিল, সেই রকম একটি সময়ে 3 জন মোটরসাইকেল আরোহী কেন এখনো ঘুরে বেড়াচ্ছে শহরময়, এবং সেখানে আসলে যেই পুলিশরা রাতের অন্ধকারে এনকাউন্টারে অপরাধীদেরকে, দুর্ধর্ষ অপরাধীদেরকে কাত করে ফেলছে, তারা কেন দিনের বেলায় একটি ছুরিকাঘাতে তাদেরই একজন সদস্যকে হারান? মোহাম্মদ আব্দুল জলিল। না, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, 3 জন মোটরসাইকেল, এটা নিঃসন্দেহে বেআইন। 2 জনের বেশি অবশ্যই মোটরসাইকেলে চলতে পারবে না, এটাই আইন। 3 জন চললে অবশ্যই বেআইনি কাজটি করেছে, এবং পুলিশের সামনে করলে অবশ্যই পুলিশ তাদেরকে থামাবে, তাদের একজনকে নামিয়ে দেবে এবং 2 জনকে চলার সুযোগ করে দেবে। আজকের যে দুঃখজনক ঘটনাটি ঘটেছে, এখানে কি পরিস্থিতি ওইখানে হয়েছিল আমি ঠিক এই মুহূর্তে ডিটেলস জানি না, কিন্তু এটা জানি যে একটি গণতান্ত্রিক দেশে পুলিশ ইচ্ছা করলেই চেক পোস্টে চেক করছে, এবং সে সাথে সাথে গুলি রেডি করে, আর্মিরা যখন পেট্রোল করে তখন যেমন অন গার্ড হয়ে পেট্রোল করে, যে রেডি টু ফায়ার। পুলিশ কিন্তু যখন ডিউটি করে তার কাঁধে থাকে রাইফেলটি, এবং সে চট করে যে ওই রেডি টু ফায়ার হয়ে যদি কোনো চেক পয়েন্টে যে চেক করার চেষ্টা করে, তখন হয়তো দৃষ্টিকটু যেমন দেখায় এবং সমালোচনারও শিকার হতে হয় অনেক সময়, যে কেন পুলিশ এইভাবে মানুষকে একেবারে রস্ত্রের মুখে চেক করছে, এইরকম সমালোচনার শিকার হতে হয়। কিন্তু ইদানিংকালের যে ট্রেন্ডটি লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে এই হত্যাগুলো হচ্ছে গুপ্ত হত্যা। আপনারা খেয়াল করেছেন রংপুরে এবং ঢাকাতে যে হত্যাগুলো হয়েছে গুপ্ত হত্যা, এবং 2টো যে
প্রকাশককে যে দুজনকে হত্যা করা হয়েছে, এগুলো কিন্তু গোপনে গুপ্ত হত্যা করা হয়েছে না। কিন্তু জনাব আব্দুল জলিল, আমি একটু প্রশ্নটি আরেকবার আপনাকে স্মরণ করিয়ে দিই। সেটি হলো যে আমি প্রশ্নটি করছি কিন্তু পুলিশ সদস্যের হত্যা নিয়ে। যখন 5 জন পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন, আমরা অনেকদিন ধরেই এই 71 জার্নাল সহ বিভিন্ন জায়গায় আমাদের সাংবাদিক বন্ধু যারা আছেন আমাদের সঙ্গে এখন, তারাই বিভিন্ন সময়ে রাতের অন্ধকারে ক্রস ফায়ারের বিভিন্ন ধরনের সমালোচনা করেছেন। এবং আজকে যখন দিনের বেলায় পুলিশকে আততায়ীরা আঘাত করছে, আহত করছে, নিহত করছে, সেটি গুলি দিয়ে না, ছুরি দিয়ে, তখন কেন পুলিশ নীরব দর্শক? আমি প্রথমেই আপনাকে বলেছি যে ওই কোন পরিস্থিতিতে ওইখানে তারা কর্তব্যরত ছিল এবং কিভাবে হত্যাটা করলো, এটা তদন্ত করলেই বেরিয়ে আসবে যে একজন পুলিশের এত কাছাকাছি একজন ক্রিমিনাল কিভাবে গেল, যে ছুরিটা বের করলো এবং তার বুকে চালিয়ে দিল, সেখানে সে নিজে প্রতিহত করতে পারলো না এবং বাকি সদস্যরাও প্রতিহত করতে পারলো না, তারাও কাছে তাকে প্রতিহত করতে পারেনি। এটা একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, এটা তদন্ত করলে বেরিয়ে আসবে। আমি আরেকটি প্রশ্ন, আমার মনে হচ্ছে যে এটি আসলে আপনি যেহেতু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, হয়তো আপনার এখতিয়ারভুক্ত নয়ও এই প্রশ্নটির উত্তর দেবার কথাও না আপনার, কিন্তু আমি আরেকটি বিষয়ে জানতে চাই যে আপনি আজকে বলেছেন যে নিজের আত্মরক্ষার্থে প্রয়োজনে পুলিশ গুলি ছুটতে পারবে। মানে আমার যদ্দূর ধারণা যে এই গুলি ছোড়ার জন্য একটি নির্দেশনা ভিন্ন কোনো জায়গা থেকে আসবার কথা, খুব সম্ভবত সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং সেটির এখতিয়ার বোধহয় কোনো মেট্রোপলিটন পুলিশ কমিশনারেরই নেই। জনাব মোহাম্মদ আব্দুল জলিল, আপনি কি আমাকে একটু ব্যাখ্যা করতে পারেন কিনা এই নির্দেশনা বিষয়ে? না, থ্যাংক ইউ। আপনি যেটা বলেছেন এটা আমার আইনেই ক্ষমতা দেওয়া আছে। আমার যে রাইফেল গুলি এটা দেওয়া আছে, এটা সরকারিভাবে আমার উপর দেওয়া আছে। আমার এবং আমার জীবন এবং আমার সম্পদ, অন্যের জীবন এবং অন্যের সম্পদ, এই দুটোকে রক্ষা করার দায়িত্ব আমাকে উপর দেওয়া আছে এবং সেক্ষেত্রে আমি যদি আক্রান্ত হই অবশ্যই সমুচিত জবাব দেওয়ার ক্ষমতা আমাকে আইনেই দেওয়া আছে। এখানে অন্য কোনো নির্দেশনা আমার মনে হয় এই ব্যাখ্যাটি খুব জরুরি ছিল আমাদের প্রত্যেকের জন্য। আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি ঢাকা শহরের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে কাজ করেছেন, আমরা আপনাকে জানি, এবং চট্টগ্রামেও আপনি যে কাজ করছেন সেটা আমরা পর্যবেক্ষণ করি। আমি একটু আপনার কাছে জানতে চাই যে একজন পুলিশ কমিশনার হিসেবে যখন রাজধানী ঢাকা এবং তার পাশে যখন বন্দরনগরীর মতন গুরুত্বপূর্ণ নগরের দায়িত্বে আপনি আছেন নিরাপত্তার, এই যখন গুপ্ত হত্যা চলে তখন এই পুলিশ কমিশন বা পুলিশের প্রতিরোধমূলক ব্যবস্থাটা কি থাকে, সেটা কি চট্টগ্রামে যথেষ্ট আছে বা করতে পেরেছেন আপনি, বা ঢাকায় কি হওয়া উচিত? যেটা ঢাকাতেও হওয়া উচিত, চট্টগ্রামে আমরা যেটা করছি সেটি হলো, আমরা এখন যেহেতু আমার গণতান্ত্রিক সরকারের রাজনৈতিক সরকারের কিছু কর্মসূচি থাকে, তারা জনকল্যাণমূলক জনমঙ্গল যেটা হয় সেটাই করার চেষ্টা করে। পুলিশ ইচ্ছা করলে এই যত্রতত্র, আমরা তো ওইভাবে যেহেতু গুপ্ত হত্যা হচ্ছে, সেই গুপ্ত হত্যা ঠেকানোর জন্য আমরা যে কাজটি করতে পারছি এখন এই মুহূর্তে করছি, সেটি হলো যে বিভিন্ন জায়গায় আমরা হঠাৎ করে দিনের বেলায় দুটা টাইমে বা রাত্রে 2 টাইমে আমরা হঠাৎ করে চেকপোস্ট করছি এবং চেকপোস্টের মাধ্যমে আমরা আজকে রাতেও আমাদের একটি পাহাড়তলী থানাতে একজনের কাছ থেকে 2টো পিস্তল, বিদেশি পিস্তল, লাইভ 7.62 গুলি, পিস্তলের গুলি সহ উদ্ধার করা হয়েছে একজনকে। তার মানে এটা চেকপোস্ট করতে করতে কিন্তু এগুলো ধরা হচ্ছে। তো আমরা এখন এই গুপ্ত হত্যা রোধ করার জন্যই একটি কাজই করছি, একটা হলো চেকপোস্ট, আর দ্বিতীয়টা হচ্ছে মানুষকে সচেতন করা। আমরা মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাচ্ছি, সচেতন করছি, এবং যে জিনিসটা বেরিয়ে এসছে যে আমরা এখন রবীন্দ্রনাথের জুতা আবিষ্কারের মতো ওই সমস্ত ধরিত্রীকে ঢেকে দেবো, নাকি জুতা পায়ে দিয়ে আমরা আমাদের ময়লা থেকে আমরা সেফ হব। সেই জন্য জনগণকে সচেতন করবেন না, আগে পুলিশ সদস্যরা বেশি অ্যালার্ট থাকবে। যে আপনারা দোকানপাট, শপিং মল, বাড়ির সামনে, রাস্তার দিকে মুখ করে অন্তত একটি করে সিসি ক্যামেরা আপনারা স্থাপন করুন, এবং এতে খুব একটা খরচ হবে না। এতে দেখা যাবে যে সবাই যদি নিজ নিজ জায়গা থেকে এই কাজটা করি, তাহলে দেখা যাবে সমস্ত শহরটাকে আমরা একটা নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসতে পারবো। জনাব আব্দুল জলিল মন্ডল, আমি আসলে আমার বিরতিতেও যেতে হবে এবং আপনার সাথে কথোপকথনও শেষ করতে হবে, কিন্তু যেহেতু আপনি এই সিসি ক্যামেরার বিষয়টি
উত্থাপন করলেন, আমার আসলে সত্যি জানতে ইচ্ছে করছে যে এই সিসি ক্যামেরা দিয়ে আমরা কি উপকার কোন দিন পেয়েছি। কারণ অভিজিৎ রায় যখন মারা গেলেন তখন নাকি 19টি সিসি ক্যামেরা ছিল, তাজিয়া মিছিল যখন হয়েছে তখন 32টি সিসি ক্যামেরা ছিল, এই সুপার মার্কেটে 8টি সিসি ক্যামেরা ছিল। ব্যবসায়ীরা বলছেন যে তারা চিহ্নিত করেছে, পুলিশ বলছে সিসি ক্যামেরাতে কিছুই হয়নি। পয়লা বৈশাখের সময় বোধহয় 60টির মতন না 39টির মতন বোধহয় সিসি ক্যামেরা ছিল। তো সিসি ক্যামেরার সংখ্যা নিয়ে আমরা বেশ সন্তুষ্টি প্রকাশ করতে পারি জনাব মোহাম্মদ আব্দুল জলিল, কিন্তু তার ফলাফল নিয়ে কতটা সন্তুষ্টি প্রকাশ করতে পারবো জানি না। আপনাকে আর প্রশ্ন করে বিব্রত করতে চাই না। এটা যদি বলেন, হ্যাঁ একটু বলেন। নাহলে তো জলিল মন্ডল আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে যে আপনারা সিসি ক্যামেরার মার্কেটিং করছেন, সেই অভিযোগ যদি না ওঠে। এই চট্টগ্রাম শহরে একটি ব্যাংকের মধ্যে হত্যা করা হয়েছিল, একটা গার্ডকে ব্যাংকের মধ্যে হত্যা করা হয়েছিল এবং সম্পূর্ণ ক্লুলেস একটি মামলা ছিল। আমরা দীর্ঘ 2 থেকে 3 মাস এই একটি সিসি ক্যামেরার ফুটেজকে কেন্দ্র করেই, ফুটেজ নিয়েই আমরা কিন্তু আসামি ডিটেক্ট করতে সক্ষম হয়েছিলাম। এই সিসি ক্যামেরার সুফল অবশ্যই আছে, কিন্তু সেই ক্যামেরাটা হতে হবে আইআর ক্যামেরা। এটা অবশ্যই সক্ষমতা থাকতে হবে এবং ধারণ ক্ষমতা যাতে সঠিকভাবে থাকে সেই ব্যবস্থাটা থাকতে হবে। আমি নামমাত্র একটা ক্যামেরা লাগাইলাম কিন্তু ওইটার ধারণ ক্ষমতা নাই, সঠিকভাবে ছবিটা নিতে পারছে না, রাতে নাইট ভিশন নেই, তাহলে সেই ক্যামেরা লাগিয়ে তো লাভ নেই। জি, কিন্তু যে কয়টি ক্যামেরার যে কয়টি ঘটনার সাথে উল্লেখিত ক্যামেরার সংখ্যা আমি আপনাকে জানালাম, সেই প্রত্যেকটি ক্যামেরায় কিন্তু সরকার থেকে লাগানো আসলে ক্যামেরা, কারো ব্যক্তিগত, পুলিশের ক্যামেরা, কারো ব্যক্তিগত ক্যামেরা। অনেক ধন্যবাদ জনাব আব্দুল জলিল মন্ডল, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একটা বিরতি নিতে হচ্ছে, ফিরে আসছি আবারও। জার্নাল ফিরে আসছি এবং ছোট ছোট প্রশ্ন আমি ওই কথাই বলছিলাম যে এই যে গুপ্ত হত্যা, গুপ্ত হামলা, আসলে এটা ঠেকানো হয়তো সিসিটিভি একটা এক ধরনের সান্ত্বনা হতে পারে, বা কিছুটা ওই যে বললাম না যে আপনি ধরেন 100টা ঘটনার হয়তো আপনি কোন রকম হয়তো 10টা ঘটনা চেক দিতে পারেন, এরকম হতে পারে। কিন্তু এটা আসলে খুব ডিফিকাল্ট। আজকে সিম্পলি মনে করেন একদম বাস্তব ঘটনা বলি, আমরা আজকে 3 জন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, এতে তো কোনো না কোনো পক্ষ ক্ষুব্ধ হচ্ছে, তাই না? ধরেন আমরা এই অনুষ্ঠান শেষ করে আমরা যাবো 3 জন 3 রাস্তায়, প্রতিমধ্যে যদি গুপ্ত হামলা হয় আপনি কিভাবে ঠেকাবেন? মুস্তাফিজ, একটি প্রসঙ্গ আমি চট করে, যেহেতু সময় নেই, এই প্রসঙ্গটা নিয়ে আমরা আলাপ করেই ফেললাম। সেটি হলো যে এর মধ্যে একটু রাজনীতিবিদদের কথাবার্তাও এসছে। যেমন জনাব মাহবুবুল আলম হানিফ আজকে আবার একটি বিষয় অবতারণা করেছেন যে দীপনের হত্যাকাণ্ডের সাথে খালেদা জিয়ার লোকজনকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি এই বক্তব্যটি দেখেছেন নিশ্চয়ই। আমরা খুব আমি যদি মিথিলা আপনাদের সময় জানতে, এটা খুব বেশি আমি ধর্তব্যের মধ্যে নিতে চাই না, এই জন্য রাজনীতিবিদরা যা বলেন তা সবসময় মিন করে বলেন কিনা, আর এই পাল্টা ব্লেম গেমের রাজনীতিটা আমাদের দেশে খুব বেশি হচ্ছে, বিশেষ করে ইদানিং খুব বেশি হচ্ছে। এখন উনি যে বললেন মাহবুবুল হানিফ যে বিএনপি বা এই দলের লোকজনকে ঘুরতে ফিরতে দেখা গেছে, বেগম খালেদা জিয়া বিবৃতি দিয়েছে যে দীপন পাঠাগারের সভাপতি ছিলেন, তাকে বিএনপির লোকজন মারবে। হানিফ সাহেব আজকে এটা নতুন আবিষ্কার করলেন। এটা আসলে বাতি ধরতে হবে, যেটা প্রণব বলছে এটাই সত্য, যে এবং এটা হলো রাজনৈতিক বাদানুবাদ। এই কথাগুলির সাথে আসলে হত্যাকাণ্ডের এই বিষয়গুলি জড়িত না। এটা হলো প্রতিপক্ষ একজন আরেকজনকে ঘায়েল করা, কিন্তু ক্ষতিটা হচ্ছে যেটা আমরা যেটা বুঝতেছি, কিন্তু জনমনে কিন্তু ভিন্ন প্রতিক্রিয়া যাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে যারা সরকারি দলের নেতৃস্থানীয় পর্যায়ে আছে তারা যখন কি কথা বলে তখন কিন্তু পুরো জিনিসটা কিন্তু আরেকদিকে ডাইভার্ট হয় এবং তখন বিভ্রান্তি তৈরি হয়। সেই জন্যই কিন্তু সব মহল থেকে বলছে যে সরকার যারা দায়িত্বশীল যারা ব্যক্তি আছেন তারা যেন কথাবার্তায় সতর্ক। সবথেকে প্রভাব পড়ে যারা তদন্তের সঙ্গে যুক্ত থাকেন, যারা পুলিশ কাজ করেন, তাদের জন্য কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। রাজনৈতিক বক্তব্য যদি কোনো হত্যাকাণ্ড বা এরকম গুপ্ত হত্যাকাণ্ড, যেটাকে অনেক বেশি তদন্ত, অনেক বেশি গভীরে নেমে গোয়েন্দা সংস্থার সদস্যরা এবং পুলিশকে কাজ করতে হয় তদন্তের কাজ, তাদের জন্য কিন্তু খুবই একটা কঠিন হয়ে পড়ে ঠিক জায়গায় কাজ। তারা তার তদন্তের সাথে তো রাজনৈতিক ব্যাখ্যা মিলাতে পারবে না। অনেক ধন্যবাদ মুস্তাফিজ এবং ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আপনাদের সবাইকে আরো একবার শুভরাত্রি জানিয়ে শেষ করছি ৭১ জার্নাল। এবার আশুলিয়ায় চেকপোস্টে পুলিশ হত্যা। নিরাপত্তাহীনতায় দীপনের বাবা, তবে জিডি করবেন না।
7 মাস পর কবর থেকে তোলা হলো কিশোর নাজিমের মরদেহ। ঐশীর বাবা মা হত্যা মামলার রায় 12 নভেম্বর। পৌরসভা নির্বাচন 20 থেকে 24 ডিসেম্বর। এগারো দিনের ব্যবধানে পুলিশ চেকপোস্টে আবারও হামলা, শিল্প পুলিশ নিহত। এবার ঘটনাস্থল সাভার। জানমাল রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা র্যাব ও পুলিশের। স্বাধীনতা বিরোধীরাই দেশকে অস্থিতিশীল করছে, মন্তব্য ঢাকা রেঞ্জের ডিআইজির। রাজধানী সহ সারা দেশের সব কারাগারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ঢাকার 7 থানার ওসি বদল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার, সিলেট বিমানবন্দরে ডগ স্কোয়াড সহ বিজিবি মোতায়েন। রাজধানীতে ইতালি প্রবাসীর বাড়িতে স্কুল ছাত্রী খুনের ঘটনা পূর্ব পরিকল্পিত, দাবি পুলিশের। জিজ্ঞাসাবাদের জন্য 3 জন আটক। শিল্প ও মিডিয়া পল্লীর জন্য প্লট বরাদ্দ হলেও তেজগাঁও শিল্প এলাকার বেশিরভাগ প্লট ব্যবহার করছে বাণিজ্যিক প্রতিষ্ঠান। বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত গণপূর্ত মন্ত্রণালয়ের। এবং জিম্বাবুয়েকে গুরুত্ব দিলেও দাপটের সঙ্গে সিরিজ জয়ের লক্ষ্য কোচের। ফতুল্লায় একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে খেলবেন মাশরাফি মুশফিকরা।